আরেক নির্বাচনী প্রতিশ্রুতি, ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম চালু। নাগরিকদের শক্তিশালী করা হবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে, বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্যে কমেনি যুদ্ধের উত্তাপ। 2 দফা হামলা থেকে বেঁচে গেছেন মুস্তাবা, দাবি ট্রাম্প প্রশাসনের। হত্যা করলে $1 কোটি পুরস্কার ঘোষণা। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রেলপথে বাড়ির পথ ধরলেন রাজধানীর অনেকেই। নেই বড় শিডিউল বিপর্যয়, বাস টার্মিনালে এখনো নেই তেমন চাপ। 2 সিটি কর্পোরেশন এই ম্যাজিস্ট্রেটও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। ঢাকা দক্ষিণ সিটিতে 1 মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা, নগরবাসীকে সহযোগিতার আহ্বান। কাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের। উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। দেশের প্রায় 6000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের উদ্বোধনের পর তিনি বললেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এইসব সেবা। জানান, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এর সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এর সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এই ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারী যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের কথা জানান। চার্চের আইন ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের অমোচনীয় কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এ সময় দেশে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে
আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব সরকারি সুবিধার বাইরে থাকবে। আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানের আওতায় আনবে সরকার। জীবনের অনেক কঠিন মুহূর্তে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদে চলছে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে 12:30টায় শুরু হয় এই বৈঠক। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যরাও। বৈঠকে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের মেয়াদকাল ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর এই অধিবেশনে স্পিকারকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। একই দিন গঠন করা হয় আরও 4টি কমিটি। এ বিষয়ে আরও জানতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি এখন সেখানে অবস্থান করছেন। সবুজ, বৈঠকের আলোচনায় কোন কোন বিষয়গুলোকে রাখা হয়েছে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? অনেক মূলত এই কার্য উপদেষ্টা কমিটি কিভাবে এই অধিবেশনটা চলবে বা সংসদের যে অধিবেশনগুলো হবে সেই অধিবেশন কিভাবে চলবে তা ঠিক করবে এই কার্য উপদেষ্টা কমিটি। মূলত এই কারণে এই কমিটিটি গঠন করা হয়েছে। আজকেই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। শুরু হয়েছে, প্রধানমন্ত্রী ঠিক 12:37 সংসদ ভবনে আসেন, তারপর পরেই মূলত এই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকে সরকার দলের যেমন সদস্যরা রয়েছেন, বিরোধী দলের যিনি সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান, সংসদের উপনেতা আব্দুল্লাহ মাহমুদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনিও রয়েছেন। এবং এই কমিটিটি এই যে অধিবেশনটি, প্রথম অধিবেশনটি, এই অধিবেশনের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীগুলো ঠিক করবেন বা আলোচনার বিষয়বস্তু কি হবে সেটি ঠিক করবেন। এবং যেহেতু সামনে ঈদ রয়েছে, সেই ঈদের আগ পর্যন্ত সংসদ আর কয়দিন চলবে এবং এর পরে আবার যে অধিবেশনটি শুরু হবে ঈদের পরে, সেই অধিবেশনটি কবে নাগাদ শুরু হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের যে আলোচনা কার্যনির্বাহী কমিটির, সেই আজকের বৈঠকটিতে ঠিক হবে। এবং এর পাশাপাশি যেহেতু এর আগের দিন সংসদের যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, সেই অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ, সেই ভাষণের উপর আলোচনা হয়তো আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে আবারও সেই সংসদ অধিবেশনে আলোচনা হবে। এবং এই আলোচনার পাশাপাশি 133টি যে অধ্যাদেশ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলো কালকে থেকেই আলোচনা শুরু হবে কিনা, নাকি ঈদের পরে যখন আবার এই অধিবেশনটি বসবে তখন আলোচনা হবে, এই বিষয়গুলোই মূলত এই কার্যনির্বাহী যে উপদেষ্টা কমিটির বৈঠক, সেই বৈঠকে মূলত এই বিষয়বস্তুগুলো আজকে ঠিক করা হবে। এখন পর্যন্ত বৈঠকটি চলবে, হয়তো আরও কিছুক্ষণ পর এই বৈঠকটি শেষ হতে পারে, আমরা যতটুকু ধারণা করতে পারি। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানছিলাম আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সংবাদের এই পর্যায়ে জানাবো আন্তর্জাতিক খবরাখবরের কিছু অংশ। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক যে স্থাপনা, তাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেখানে থাকা জ্বালানি অবকাঠামোগুলোতে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজেস্তান প্রদেশে এক শিশুর প্রাণ কেড়ে নিল মিসাইল। দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে, আহত 18,500-এর বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। এবার ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান, আর মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাডটি। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলগুলোতে কয়েকটি দেশে চলছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা। এদিকে দক্ষিণ লেবাননে আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সিডনের কাছে
তামির হারেত সাইদা আবাসিক এলাকায় এই হামলার ঘটনায় আইডিএফ। আর এছাড়া একই অঞ্চলে 5 শিশুসহ 9 জন নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 12 স্বাস্থ্যকর্মী, আরও 8 জন নিহত হয়েছে ফায়ার এলাকায়। আর হামলার শিকার রাজধানী বৈরুতেও ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। আর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহত হয়েছে দেশটির 800-র বেশি বাসিন্দা। অন্যদিকে আইডিএফের বিরুদ্ধে অব্যাহত হিজবুল্লাহর প্রতিরোধ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে আবারও আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানে হামলার জবাব দিতে সম্প্রতি তেল আবিবে ব্যাপক অভিযান চালায় সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। আর এর মাধ্যমে আবারও নিজেদের সক্ষমতার জানান দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর শীর্ষ নেতারা বলছেন, দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রকেট। লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন গোপন ঘাঁটি থেকে এসব রকেট ছোড়ে হিজবুল্লাহ। কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সংঘাত চলে আসছে। তবে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আলোচিত অভিযানের পর তারও জোরালো রূপ নেয়। ওই অভিযানের সমর্থনের কারণে লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা শুরু করে ইসরায়েল। 1 বছর পর আইডিএফ এর হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এর পাশাপাশি প্রাণ যায় আরও অর্ধশত কমান্ডারের। সব মিলিয়ে মনে করা হচ্ছিল অনেকটাই কোমর ভেঙে দেওয়া হয়েছে হিজবুল্লাহর। ইরানে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাম্প্রতিক প্রতিরোধ এবং অভিযানের পর আবারও আলোচনায় এর সক্ষমতা। বিশেষ করে একের পর এক রকেট হামলায় পর্যদুস্ত আইডিএফ এবং দখল হওয়া এলাকার ইসরায়েলিরা। ফলে প্রশ্ন উঠেছে, আদৌ কি হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েলি বাহিনী? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, টানা অভিযানের কারণে কিছুটা দুর্বল হলেও যুদ্ধবিরতির পর আবারও নিজেদের সুসংহত করেছে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। সশস্ত্র গোষ্ঠীটির নেতার হুঁশিয়ারি, রণক্ষেত্রে চমকে যেতে হবে শত্রুদের। শত্রুদের হুমকিতে আমরা ভয় করি না, আমাদের শক্তিমত্তা টের পাবে তারা। শুনেছি নেতানিয়াহু আমাকে হত্যার হুমকি দিয়েছেন। নেতানিয়াহুকে বলছি, কারো হায়াতই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট, অর্থাৎ আমার হায়াত দ্বারা আমি সুরক্ষিত। আর যখন মৃত্যুর সময় আসবে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনার হুমকি অর্থহীন এবং গুরুত্বহীন। ইরানের সহায়তা নিয়ে আঞ্চলিকভাবে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন অভিযোগ পুরনো। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত দীর্ঘ হলে এবং তাতে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়লে তা মাথা ব্যথার কারণ হবে ওয়াশিংটন, তেল আবিবের জন্য। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পবিত্র ঈদ উল ফিতরের বাকি মাত্র আর কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন, ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এই সিদ্ধান্ত। আর এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেল এক ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন, ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি পুরোপুরি শুরু না হয় এবং অনেকেই কর্মস্থলে ব্যস্ত থাকায় ফাঁকা গাবতলী বাস স্টেশন। কোনো চাপই নেই, আমাদের 4-5টা গাড়ি এখানে এসে রয়েছে, কোনো চাপ নয়। সকালকার গাড়ি এখনো ছাড়তে পারি নাই। যাত্রী কোনো চাপই নেই। আমার একটা গাড়ি ছিল 9:45, আমি গাড়িটা ছাড়লাম 10:30, মাত্র 20 জন যাত্রী দিয়ে। আগে তো দেখতাম ঈদের 1 সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মনে একটু কমই দেখা যাচ্ছে এরকম। আবার গাড়িও ট্রিপও কম, পরিবহনের তেলের সংকটের কারণে সবাই সাহস করে অগ্রিম টিকিট অতিরিক্ত গাড়ি লাগায় বিক্রি করতে পারতেছে না।
17 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হলেই ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও বাড়বে যাত্রীদের চাপ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার টানিয়ে রাখতে হবে। লক্কর ঝক্কর বাস যেন রাস্তায় না নামে সেই জন্য পরিচালিত হবে মোবাইল কোর্ট, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বলেন, এবার ঈদে টার্মিনাল সহ মহানগরীতে বিপুল সংখ্যক ডিবি, সোয়াট সহ ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বন্ধ রাখা হবে ট্রাক, লরি চলাচল। কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি করা যাবে না। আর এই সময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার তুলনায় বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এদিকে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক, শ্রমিক সহ সবাই একসাথে কাজ করছে। আমরা গতকাল থেকে শুরু করছি লক্কর ঝক্কর বাস যাতে রাস্তা না নামে, সেখানে আমাদের ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিআরটির ম্যাজিস্ট্রেট সহ অভিযান। 2 সিটি কর্পোরেশন এই ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। অপতৎপরতা বলতে যে অতিরিক্ত ভাড়া নেওয়া বা টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানি বা ইত্যাদি কারণে। জ্বালানি তেলের সংকটের কারণে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। তেল না থাকায় অনেক পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও মিলছে না তেল। তেল দেয়া হচ্ছে সরকারি নির্দেশনা মোতাবেক রেশনিং করে। আর সংকট কাটাতে তেল বিক্রি সীমা আর সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে দেশের পাম্পগুলোতে। 3 ঘন্টার লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে বলতেছে অনিশ্চিত, সন্ধ্যা হইতে পারে বা রাত্র হইতে পারে। আমার বাইকের তেল নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় একদম ইমার্জেন্সি অবস্থায় আছে। আমরা যেহেতু সিরিয়াল ভাবে দাঁড়ায় আছে রোজা রাইকা, হ্যাঁ এত কষ্ট করে দাঁড়ায় আছে মানুষ, 2 ঘন্টা 3 ঘন্টা যাবত দাঁড়ানো, তাদেরকে তেল দেয় না, তারা ইচ্ছাকৃতভাবে অফ করে রাখছে। এ বিষয়ে আরও তথ্যপাত্র জানানোর জন্য রাজধানীর আসাদগেট এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, ফিলিং স্টেশনগুলোতে তো বেশ কিছুদিন যাবতীয় লম্বা গাড়ির যে সারি সেটা দেখা গেছে। আজকের সার্বিক পরিস্থিতি কি, তেল পাচ্ছেন সবাই? প্রথমে বলে রাখি যে গেল কয়েকদিনের যে চাপ ছিল পেট্রোল পাম্পগুলোতে, যে গাড়ির দীর্ঘ সারি, সেই সারি কিন্তু কমে এসেছে। আজকে চাপ ওই অর্থে নেই, তবে বেশ কিছু পেট্রোল পাম্প আমরা দেখেছি যে জ্বালানি সংকটের কারণে তারা বন্ধ রেখেছে তেল দেওয়া। আছি এখন আসাদ গেটে, এখানে তালুকদার ফিলিং স্টেশন, এবং এই ফিলিং স্টেশন থেকে কিন্তু পেট্রোল সহ অন্যান্য সকল ধরনের জ্বালানি কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে। কোনো ধরনের কোনো ঘাটতি কিন্তু এখানে নেই, এবং এ নিয়ে কিন্তু আমরা যারা ভোক্তা তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও বলেছে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তারা এখান থেকে কিন্তু পাচ্ছেন। এই অভিযোগটি নেই যে জ্বালানি দেওয়া হচ্ছে না বা কম দেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু আমরা এখানে পাইনি। তবে যেই চিত্রটি আমরা দেখেছি গেল কয়েকদিনের যে চিত্র, সেই চিত্রের কথা যদি বলি, যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশের যে জ্বালানি নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, সংকটের কথা বলছিল, সেই সংকটটি কিন্তু এখনও হয়নি, এবং সংকট হবে না বলে সরকার নানান ধরনের উদ্যোগ নিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অকটেন, ডিজেল সহ অন্যান্য সকল ধরনের জ্বালানি কিন্তু পাচ্ছে ভোক্তারা, কিন্তু তাদের চাহিদা অনুযায়ী যেটুকু সরকার থেকে যে নির্ধারিত, সেই সরকার নির্ধারিত পরিমাণটিতেও আপনি দিচ্ছেন। প্রাইভেট কারে কতটুকু দিচ্ছেন? এগুলো 10 লিটার। কেউ কি বেশি বাড়তি নেওয়ার চেষ্টা করে কিনা? না বলে, কিন্তু আমরা তো দিতে পারি না। এমনি তো আপনাদের তো কোনো জ্বালানির তো কোনো সংকট নেই, মজুদ তো স্বাভাবিক আছে। সেটা আমি সঠিক জানি না। আপনাদের তো মানে তেল দেওয়া হচ্ছে না, বন্ধ? না, আমাদের যতক্ষণ তেল আছে ততক্ষণ আমরা তেল দিই। যখন তেলটা শেষ হয়ে গেলে তখন আবার গাড়ি থেকে, ডিপো থেকে যখন গাড়ি আসে তখন আবার শুরু হয়।
গাড়ির জন্য যতটুকু সময় অপেক্ষা করতে হয়। আমরা একজন চালক আছেন যিনি কত সময়ে লাইনে দাঁড়িয়ে আপনি এখন এখানে সকাল 10টা বাজে লাইনে দাঁড়াইছি, তো তেল ছিল না যার জন্য বন্ধ করে দিচ্ছে, তো এখন কিছুক্ষণ আগে আবার শুরু করছে। 10টা থেকে দুপুর 2টা 20, মানে কত ঘন্টা? হ্যাঁ, দীর্ঘ সময়। শুনতেই পাচ্ছেন অনেক, যে আসলে লাইন অনেক দীর্ঘ, অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অপেক্ষার পর কিন্তু জ্বালানি মিলছে। রাব্বি সিদ্দিক যেমনটা বলছিলেন, প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত তেল পেল ড্রাইভার। ধন্যবাদ আপনাকে। এদিকে ডিপো থেকে তেল না আসায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের জ্বালানি তেল, ফলে তেল সংকটে বন্ধ রয়েছে দূরপাল্লার অনেক যানবাহন। সকাল থেকে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় এমন চিত্র। আর এদিকে গতকাল থেকে তেলের জন্য পাম্পগুলোতে সিরিয়াল দিয়ে অপেক্ষায় রয়েছে দূরপাল্লার বেশ কিছু যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে মোটরসাইকেল চালক ও স্থানীয় কৃষকরা। তেল সংকট নিরসনে দ্রুত সমস্যার সমাধান চায় চালকরা। আর পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদার চেয়ে ডিপো থেকে অনেক কম তেল পাচ্ছেন তারা, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কালকে থেকে পর্যন্ত তেল পাই নাই, যাওয়া আসছিল, সিরিয়ালের কারণে আমরা তেল নিতে পারি নাই। আজকে তেল আসার কথা, যার কারণে আমরা পাম্পে গাড়ি রেখে দিয়েছি যাতে তেল আমরা নিতে পারি। এই পাম্পে এসে রাত ভরে থাকছি, এখনো কয় তেল নাই, তেল আসলে পাবে। আমি একজন এনজিও কর্মী, আমার ওই যে 200 টাকার তেল দেয় তাতে কিছুই হয় না। দেখা যায় সারা জেলায় ঘুরতে ঘুরতে আমার তেলটা শেষ, বিশাল সিরিয়ালে আবার দাঁড়ায় থাকতে থাকতে আমার সময় শেষ হয়ে যায়। আমাদের প্রতিদিন যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না, এবং পেট্রোল আমরা গতকাল পর্যন্ত দিচ্ছি, আজকের থেকে হাওয়া ঢুকে গেছে, এর ভিতরে তেল নাই। আর ডিজেল গতকাল থেকে বন্ধ, তেল দেয় নাই। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। আর এতে খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য তেল উত্তোলন বন্ধ রয়েছে। এই বিষয়ে আরও তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এই পাম্প মালিকরাই বা কি বলছেন? আসলে এই যে তেলের সংকট, তারা তেল উত্তোলন বন্ধ রেখেছেন, তাদের এমন সিদ্ধান্ত আসলে ভোগান্তির অবসান কি আসলেই হবে? অনেক, আপনি জানেন যে গত 10 দিনের অধিক সময় ধরে তেল নিয়ে একটা সংকট চলছে। নানান জিনিস হচ্ছে, রেশনিং পদ্ধতিতে তেল, কম তেল দেওয়া সহ নানান বিষয়গুলো সামনে এসেছে। এরপরও পাম্প মালিকরা যেটা বলছে, তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে, প্রতিদিন যদি কোনো পাম্পের 1000 লিটার চাহিদা থাকে, তাদের দেওয়া হচ্ছে 2000 লিটার কিংবা 3000 লিটার। শুধু তাই নয়, রেশনিং পদ্ধতির ফলে তাদের একদিন যদি পেট্রোল দেয়, পরের দিন অকটেন দেয়, আরও একদিন পরে তাদেরকে দেওয়া হয় ডিজেল। এমন পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না গ্রাহকদের সাথে পাম্প মালিকরা। সে কারণেই হঠাৎ করেই তারা সকালে সিদ্ধান্ত নিয়েছে তারা তেল উত্তোলন বন্ধ রাখবে। তাদের দাবি একটাই, তাদের চাহিদা মতো তেল সরবরাহ করতে হবে। সে কারণেই খুলনা খালিশপুরে এবং দৌলতপুরে যে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো রয়েছে, সেই ডিপো থেকে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনেরই তেল উত্তোলন হচ্ছে না এবং ডিপোর গেটটি বন্ধ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার কিন্তু এর আগে ঘোষণা দিয়েছিল সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্রবার এবং শনিবার তারা কিন্তু তেল সরবরাহ করবে, যেটা আগে হতো না। সেই সূত্র ধরেই গতকাল কিন্তু তেল সরবরাহ করেছে ডিপোগুলো। কিন্তু আজকে তেল সরবরাহ করার কথা থাকলেও পাম্প মালিকরা আসলে তেল উত্তোলন করছে না। আমাদের সঙ্গে কথা হয়েছে তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সিনিয়র সহ সভাপতি শেখ মুরাদ হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে অল্প তেল দেওয়ায় গ্রাহকদের সঙ্গে সবসময় একটা বিড়ম্বনা রয়েছে। এছাড়াও যদি একটা যে ট্যাঙ্ক লরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে 8000 থেকে 9000 লিটার পর্যন্ত ধরে, সেখানে যদি 2000-2500 লিটার তেল দেওয়া হয়, সেটি নিয়ে যদি দূরের কোনো জেলাতে যায়, তাদের যে পরিবহন ব্যয় হয় সেটা লভ্যাংশ থেকে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে যে শেষ মৌসুম চলছে, আপনি জানেন তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ যে ডিজেল দেওয়ার কথা ছিল সেটিও দিতে পারছে না। ফলে এমন সব ঘটনাগুলো নানানভাবে বিড়ম্বনায় পড়ছে, গ্রাহকদের সাথে তাদের হাতাহাতি হচ্ছে। খুলনা বিভাগে জানেন যে আপনি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব থেকে মুক্তি পেতে চায় পাম্প মালিকরা এবং সেই পাম্পে যারা কর্মচারী রয়েছে তারা। সে কারণে তাদের দাবি চাহিদা মতো তেল দিবে, তাহলে তারা গ্রাহকদের তেল দিতে পারবে। সেটি যত সময় পর্যন্ত পূরণ না হবে এবং কেন্দ্রীয়ভাবে নতুন সিদ্ধান্ত জানানো না হলে তাদের এই যে কর্মসূচিটা চলমান রয়েছে সেটি চলতে থাকবে। এতে ভোগান্তিতে পড়বে জনগণ। অনেক তেল নিয়ে নানা দিকের যে অসহায়ত্ব, তার বিষয়ে খোঁজ খবর রাখছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রবীর বিশ্বাস যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন খুলনা বিভাগের সবশেষ খবর। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে রাজপথে নামার
হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট। আর এই কথা জানিয়েছে জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান তিনি। বলেন, জুলাই সনদের আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার কমিশনে নিয়ে বিএনপি এক কথা বলে এখন ইউটার্ন নিয়েছে, এমন অভিযোগও করেন হামিদুর রহমান আজাদ। বলেন, হ্যাঁ ভোটকে অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে সরকার। কাল রাষ্ট্রপতির ভাষণের ওপরে সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ নেবে না বলেও নিশ্চিত করেন তিনি। জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। দেশ জুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনর্খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীটা ছিল ওই দিক, আমার বাড়ির সামনে, তখন ছোট ডাঙা ছিল, এখন নদী হয়ে গেছে, যায় পুনর্বার নদীতে যায়, বড় হয়ে গেল। সুইচ গেট যদি হয়, আবার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে, মানে 5-6 মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। আর আবার যখন খুলে দিবে তখন মনে করেন যদি খনন করানো হয়, তাহলে তার দ্রুত নামবে পানিটা। প্রধানমন্ত্রীর আগমন, সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। খাল খনন এটা হইলে ভালোই হবে আমাদের, আগে হয়তো পানি বাইরে উঠে যেত। পানিটা যদি কাছে থাকে, 3টা সেকা থাকে, যদি 2টা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না, আর 2টা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপাড়া খাল। এরই মধ্যে শাহপাড়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার দায়, উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলবদ্ধতা দূর হবে। এই এলাকায় 2টি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে সরকারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর এই সময় তিনি বলেন, শুধু ঘুষ গ্রহণই নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়া বড় দুর্নীতি। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আর এই সময় হাসপাতাল পরিদর্শনকালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টাকা খয় দুর্নীতিটা, সরকারি অফিস সময় মতো, একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সাপ্তাহিক
পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ধলপুরের যান্ত্রিক ওয়ার্কশপে আয়োজিত এক অনুষ্ঠানে স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ক্রয় করা বিভিন্ন যান ও যন্ত্রপাতির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। এই বছর যাতে ডেঙ্গু চিকুনগুনিয়া এই দুইটা না বাড়তে পারে, এটার জন্য আমরা পরিচ্ছন্ন প্রোগ্রাম এখনই শুরু করেছি। মশক নিধন প্রোগ্রাম আমরা শুরু করেছি। মশক যেখান থেকে জন্ম হয় সেই সমস্ত খাল বিলগুলোতে আমরা মশার ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করছি। আর বারবার যেটা আমি বলবো যে জনগণের সচেতনতা দরকার। এদিকে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি আর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে রাজশাহীর পবা উপজেলার গাংপাড়া খালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আগাছা পরিষ্কার ও ফগার মেশিনে মশক নিধনের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তিনি। বলেন, খাল খননের মধ্য দিয়ে মৎস্য চাষ, জমির সেচ সুবিধা ও প্রাকৃতিক বৈচিত্র্যতার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে লালমনিরহাটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জানান, ডেঙ্গুর উৎপত্তি রোধ আর মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ। আর এই সময় সবাইকে নিজ নিজ বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে, পানি যাতে জমে না থাকে, ডেঙ্গুর উৎপত্তিটাকে বন্ধ করার জন্য আজকের আমাদের এই র্যালি। বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে কোথাও কোনো পানি জমিয়ে না রাখে এবং কোথাও কোনো ময়লা না রাখে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এটা এই ফয়সালা রাজপথে করতে চায় না। তাদেরকে জিজ্ঞেস করেন। সরাসরি কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। যাদের প্রচেষ্টা ছিল নির্বাচন বানচালের, নির্বাচন প্রলম্বিত করার, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে 12 ফেব্রুয়ারি থেকে সংসদীয় রাজনীতির আবার চর্চা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির হাত ধরে আবারও দেশে বহুদলীয় রাজনীতি শুরু হয়েছে। রাজনৈতিক মতবিরোধের নামে কারো কারো আচরণ যখন মাত্রা ছাড়ায় তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তাতে যদি মূল্যবোধ ধরে রেখে সকলে এগিয়ে যায় তাহলে আর কেউ রুখতে পারবে না। জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রতীক হিসেবে ধানের শীষের একটি ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে মশিউর রহমান জাদু মিয়ার হাত ধরে। সেই ধারাবাহিকতায় বর্তমানে ধানের শীষের রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে। যে নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল, তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12 ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঈদকে সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সমস্ত সেমাইয়ের প্যাকেটে বিএসটিআই অনুমোদিত সিল মেরে করা হচ্ছে আবার বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা, আর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নিব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে যাবে। প্লিজ স্লিপিং করে তেল ডালডা। জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়ে তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বে। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের গোলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে বিএসটিআই অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, বিএসটি অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি। গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মনোজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইরানের যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী দিয়ে পার করল তরল জ্বালানিবাহী একটি ভারতীয় জাহাজ। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে মুক্ত সাগরে প্রবেশ করে নৌযানটি। এরপর থেকেই রয়েছে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তার চাদরের আওতায়। তেহরানের সাথে ব্যাপক দর কষাকষির পর এই অনুমতি মিলেছে দিল্লির। আর খুব দ্রুতই ভারতের আরও একটি জাহাজের হরমুজ প্রণালী পার করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে গেল কয়েকদিন ধরেই প্রায় বন্ধ জাহাজ চলাচল, যার প্রভাবে টালমাটাল জ্বালানির আন্তর্জাতিক বাজার। উত্তেজনার মাঝেই এই জলসীমা পার করল ভারতের এলপিজিবাহী জাহাজ শিবালিক। এ তথ্য নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে নৌযানটি। নিরাপত্তায় কাজ করছে ভারতীয় নৌবাহিনী। 2 দিনের মধ্যেই মুম্বাই বা কন্দলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। শিগগিরই আরও একটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। গণমাধ্যম বলছে, দিল্লি ও তেহরানের গভীর কূটনৈতিক আলোচনার পর এ নৌপথে ছাড়পত্র মেলে ভারতীয় জাহাজগুলোর। এর আগে ভারতে আটকে পড়া 183 ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসে মোদি প্রশাসনের পক্ষ থেকে। এই ইস্যুতে প্রশ্ন করা হলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ ফাথালি। ইরান ও ভারত বন্ধু দেশ। আমাদের স্বার্থ এক, আমাদের ভবিষ্যতও অনেক দিক থেকেই একসঙ্গে জড়িত। ভারতের মানুষের কষ্ট আমাদের কষ্ট, আবার আমাদের কষ্ট ভারতের কষ্ট। আর এ কারণেই ভারতের সরকার যেমন আমাদের সহযোগিতা করে, তেমনি আমাদেরও ভারতের সরকারকে সহযোগিতা করা উচিত। ভারত সরকার জানিয়েছে তাদের 70% তেল এখন হরমুজ প্রণালীর বাইরের রুটে যাতায়াত করছে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জনগণকে আশ্বাস দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।